প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স বা আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, এই সাবজেক্টের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, অনার্স তৃতীয় বর্ষের। এই যে সাবজেক্টটা ফান্ডামেন্টালস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স, এখান থেকে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যে পাওয়ার রয়েছে, যে শক্তি রয়েছে, সেই শক্তির উপাদানগুলো কি, বা একটি জাতি শক্তিশালী হওয়ার কারণগুলো কি। আমরা জানি যে সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থাতে পরাশক্তির দেশগুলো রয়েছে, অনেক উন্নত দেশগুলো রয়েছে। সেই শক্তি সামনের দিকে এগিয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে তার জাতীয় শক্তি, অর্থাৎ তার যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিটার প্রপার ইউটিলাইজ। এখন ব্যাপার হচ্ছে যে একটা দেশের এই যে জাতীয় শক্তি রয়েছে, সেই জাতীয় শক্তির উপাদানগুলো কি, সেই বিষয়গুলো আমরা আজ প্রথমে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় যে কথাগুলো রয়েছে সেগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবে। একটি জাতি কেন শক্তিশালী হচ্ছে, একটা জাতি শক্তিশালী হয়ে ওঠার পেছনের গল্পটা কি, বা পেছনে কি কি উপাদান রয়েছে, সেই উপাদান আলোচনা করতে যে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকগণ বিভিন্ন মতামত দিয়েছেন। এই উপাদানগুলো সংখ্যা কেউ 6 থেকে 12 বা 18 এরকম দেখানোর চেষ্টা করেছেন। তবে বিখ্যাত আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ভ্যান ডাইক শক্তির 12টি উপাদানের কথা তিনি বলেছেন। অর্থাৎ একটা জাতি যে শক্তিশালী হচ্ছে, সেই 12টা কারণ থাকার কারণে সেই দেশটা শক্তিশালী হচ্ছে বা সাম্প্রতিক বিশ্ব ব্যবস্থাকে লিড দিচ্ছে। সেই 12টা উপাদান কি, সেই উপাদানগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। প্রথম যে উপাদানের কথা উনি বলেছেন সেটা হচ্ছে ভৌগোলিক উপাদান। আমরা জানি একটা দেশের যে রাষ্ট্রীয় সীমানা রয়েছে, অর্থাৎ একটা দেশের অভ্যন্তরে তার যে ল্যান্ড রয়েছে, ল্যান্ড, রিভার, যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি তার জিওগ্রাফিক এলিমেন্ট, অর্থাৎ ভৌগোলিক উপাদান। এখানে সেই রাষ্ট্রের আয়তন, তাদের অবস্থান, তাদের ভূপ্রকৃতি, জলবায়ু, আবহাওয়া, তারপরে তাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই শক্তির উপাদান হিসেবে কাজ করে, যেটা ভৌগোলিক উপাদানের অন্তর্ভুক্ত। এখানে যদি দেখি যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যেই রাষ্ট্রের আয়তন যত বেশি, সেই রাষ্ট্রে তত বেশি শক্তিশালী। যে রাষ্ট্রের ভূপ্রকৃতিগতভাবে অবস্থান ভালো, যে রাষ্ট্রের আবহাওয়া ও জলবায়ুটা ভালো রয়েছে, অর্থাৎ সেখানে প্রতিনিয়ত বন্যা, খরা এগুলোর আক্রমণ করছে না, বা প্রতিবেশী দেশগুলোর সাথে সেই দেশের সম্পর্ক খুব ভালো, সেই দেশটা জাতীয় শক্তির ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, রাশিয়া রয়েছে, পার্শ্ববর্তী ভারত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তার আয়তন অনেক বেশি, আবার তার অবস্থানটা এমন জায়গায় চারিপাশে নদী বিধৌত বা সাগর বেষ্টিত হওয়ার কারণে যে কোনো দেশের সাথে অতি সহজে যোগাযোগ করার সুযোগ তাদের সৃষ্টি হয়েছে। সেখানকার যে জলবায়ু এবং আবহাওয়া রয়েছে সেটা রাষ্ট্রের ইতিবাচক ভূমিকা পালন করছে। আবার তাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে বিশ্বের যে কোনো দেশের সাথে তাদের যোগাযোগ করতে পারে অতি সহজেই। চাইলে কোনো দেশের উপর তাদের আধিপত্য বিস্তারের যে সম্ভাবনা সেটা অনেক বেশি। সুতরাং এই সকল যে উপাদানগুলো বললাম, যে ভৌগোলিক উপাদান যেগুলো রয়েছে, অর্থাৎ সেটা ল্যান্ড, লোকেশন, জিওগ্রাফি, তারপরে সেখানকার ওয়েদার, ক্লাইমেট, এবং যে প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক, এই সকল বিষয়গুলো যাদের ভালো, তাদের জাতীয় শক্তির ক্ষেত্রে, অর্থাৎ শক্তির একটা বড় উপাদান হিসেবে এটা কাজ করছে, বলছে ভ্যান ডাইক। এরপর এই একটা জাতি কেন শক্তিশালী হচ্ছে, তার 2 নাম্বার যে উপাদানটার কথা আমরা বলবো সেটা হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। এই জনসংখ্যা, একটা দেশের যে জনসংখ্যা রয়েছে
সেই জনসংখ্যা যত বেশি, সেই দেশটা জাতিগতভাবে বা শক্তির দিক থেকেও তত বেশি, যদি সেই জনসংখ্যা কর্মবিমুখ না হয়। অর্থাৎ তাদের সেই যে জনসংখ্যা যারা আছে, সেই জনসংখ্যার যদি প্রপার ইউটিলাইজেশন থাকে, সেই জনসংখ্যাকে যদি কাজে লাগানো যায়, তাহলে সেই কাম্য জনসংখ্যাটা সেটা জাতীয় শক্তির একটা বড় উপাদান হিসেবে কাজ করে। সাধারণত কোনো দেশের জনসংখ্যা যদি 50 বিলিয়নের উপরে যায়, তবে সেটাকে আমরা বলছি যে একটা শক্তিশালী দেশ। সুতরাং এই যে জনসংখ্যা, যে দেশের জনসংখ্যা কর্মবিমুখ অর্থাৎ অলস নয় বা বেকার নয়, যে সকল দেশের জনসংখ্যা অনেক বেশি সচেতন এবং কর্মহীন নয়, সেই সকল দেশের জনসংখ্যা যদি তাদের উপর যথাযথ যে দায়িত্ব রয়েছে, অর্থাৎ তাদের ভিতর থেকে বিবেকবোধ জাগ্রত যদি তাদের হয়, তবে সেই জনসংখ্যা জাতীয় শক্তির উপাদান হতে পারে। এরপর 3 নাম্বার যে উপাদানটা রয়েছে, অর্থাৎ শক্তির 3 নাম্বার যে উপাদানটা রয়েছে, সেটা হচ্ছে তার প্রোডাকশন ক্যাপাসিটিতে কত, অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা কেমন। আমরা জানি একটা দেশের অর্থনীতি সেই দেশের সার্বিক ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। কোথাও বলা হচ্ছে যে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আবার কোথাও বলা হচ্ছে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তবে চরম সত্য হচ্ছে অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যদি সেই অর্থনীতিকে সঠিকভাবে কাজে লাগানো যায়। অর্থাৎ যেই দেশের অর্থনীতি যত ভালো, সেই দেশ তত বেশি এগিয়ে। আন্তর্জাতিক রাজনীতির অর্থাৎ তৃতীয় বিশ্বের এই প্রতিযোগিতাপূর্ণ দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা সেই জিনিসটাই দেখি, যে দেশের উৎপাদন ক্যাপাসিটি অনেক বেশি, সেই দেশ তত বেশি শক্তিশালী। আমরা যদি চীনের কথা বলি উদাহরণ হিসেবে, চীনের যে প্রযুক্তি রয়েছে বা চীনের যে কৃষির যে ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলো অনেক বেশি আধুনিক এবং জনকল্যাণমুখী। সুতরাং তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা অনেক বেশি। সুতরাং এই এশিয়ার থেকে কোনো দেশ যদি সামনে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সেই সম্ভাবনাটা কিন্তু চীনের রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সেই দেশের উৎপাদন ক্যাপাসিটি যেটা ভালো, তারপরে তাদের উৎপাদন ক্ষমতা কম হলেও তারা বাইরের রাষ্ট্র থেকে আমদানি করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ ভূমিকা পালন করে যাচ্ছে। অর্থাৎ তাদের যে ইম্পোর্ট যে সিস্টেমটা রয়েছে, সেটা অনেক বেশি, যার কারণে সেখানে অর্থনীতিতে কোনো প্রভাব পড়ছে না। সুতরাং আমরা এটা বলবো, যে দেশের উৎপাদন ক্ষমতা যত বেশি, যে দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি, সেই দেশ তত বেশি এগিয়ে, এবং সেই দেশটা এই বিশ্বের পরাশক্তির ভূমিকা পালন করতে পারে, যদি সেই দেশের অর্থনীতি চাঙ্গা থাকে। অর্থাৎ কারো কাছে যেন তার অর্থনীতির বিষয়ে নির্ভরশীল না হতে হয়। এরপর শক্তির 4 নাম্বার যে উপাদানের কথা বলেছেন ভ্যান ডাইক, সেটা হচ্ছে যাতায়াত ও যোগাযোগ। কমিউনিকেশন সিস্টেমটা হচ্ছে একটা মেজর পার্ট। একটা দেশের অভ্যন্তরে যদি যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়, তবে সেখানে পণ্য পরিবহন থেকে শুরু করে জনগণের যে যাতায়াত রয়েছে, পর্যটক রয়েছে, সার্বিক ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু সেখানে আনা সম্ভব। অর্থাৎ আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, তৃতীয় বিশ্বের অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশ, আমাদের দেশের কথা যদি বলি, সেখানকার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা রাশিয়া, চীনের যে যোগাযোগ রয়েছে, তাদের যে যাতায়াতের যে সিস্টেম রয়েছে, সেটা কতটা পার্থক্য রয়েছে, তাদের যে অভ্যন্তরীণ যে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। তো এই যে বিষয়গুলো যাদের যত বেশি ডেভেলপ, তারা তত বেশি এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেই দেশ তত বেশি শক্তিশালী হতে পারছে। আমরা যদি দেখি, আমাদের অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, কাজ হচ্ছে না। এদিকে প্রাকৃতিক যে সম্পদ রয়েছে, সেই সম্পদটাও কিন্তু বিনষ্ট হচ্ছে। অর্থাৎ প্রচুর পরিমাণে খনিজ সম্পদের ঘাটতি বা শর্টেজ হয়ে যাচ্ছে। সুতরাং ভ্যান ডাইক এটা বলতে চাচ্ছে যে যাতায়াত এবং যোগাযোগ যে দেশের যত বেশি ভালো, কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে সেই দেশের পর্যটকের সংখ্যাও বাড়ে। আর একটা দেশের যে উন্নয়নের যে সিস্টেমটা রয়েছে, সেই উন্নয়নে কিন্তু পর্যটন খাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং সেই যে পর্যটন খাতের কথা আমরা বলছি, সেটা কিন্তু বাড়ে
সেখানকার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা যদি অনুকূলে থাকে তাহলে সেখানকার পর্যটকের সংখ্যা কিন্তু বাড়ে। আর যেহেতু সেখান থেকে একটা অর্থের সম্ভাবনা আছে, সুতরাং তার জাতীয় শক্তির ক্ষেত্রে তার উপাদানটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা। শক্তির 5 নাম্বার যে উপাদানের কথা বলেছে একটি জাতি শক্তিশালী হওয়ার 5 নাম্বার যে কারণ, সেটা হচ্ছে তাদের সায়েন্টিফিক ক্যাপাসিটি বা তাদের বৈজ্ঞানিক যে দক্ষতা। যারা একটা বিষয়কে নিয়ে গবেষণা করে এবং গবেষণা করে সেখান থেকে ফলপ্রসূ একটা রেজাল্ট যারা সামনে দাঁড় করাতে পারে তাদেরকে আমরা বিজ্ঞানী বলছি। অর্থাৎ যারা নতুনত্বের খোঁজে, যারা নতুন কিছু আবিষ্কার করতে পারে এবং যারা দেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নতুনত্ব সৃষ্টি করে, তারাই হচ্ছে বিজ্ঞানী। বিষয় হচ্ছে যে এই বিশ্লেষণ অর্থাৎ অ্যানালিটিক্যাল পাওয়ার সেই রাষ্ট্রের কতটুকু, অর্থাৎ সেই রাষ্ট্র কতটুকু আবিষ্কার করতে পারে বা কোনো কিছুর জন্য সেই রাষ্ট্র অন্যের উপরে নির্ভরশীল হচ্ছে কিনা, এই বিষয়গুলো। কোন রাষ্ট্র যদি নিজে স্বয়ংসম্পূর্ণ হয় প্রযুক্তিগত কারণে বা তাদের যে সিস্টেমগুলো রয়েছে তাদের বিশেষ করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স যে সিস্টেমগুলো রয়েছে বা আধুনিক সময়ে যে প্রযুক্তির যে ব্যবহারগুলো রয়েছে, ইনফরমেশন এবং টেকনোলজি যে বিষয়টা, এই ক্ষেত্রে যদি অন্য দেশের উপরে বেশি নির্ভরশীল হতে হয় তাহলে তাদের জাতীয় শক্তিটা কিন্তু তেমনভাবে বেড়ে ওঠার সম্ভাবনা থাকে না। যেই দেশের এই টেকনোলজিক্যাল পাওয়ারটা যত বেশি তাদের শক্তি তত বেশি। যদি আমরা দেখি প্রযুক্তিগতভাবে রাশিয়া অনেক এগিয়ে, চীন তো অনেক বেশি এগিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র এগিয়ে, সুতরাং সিঙ্গাপুর অনেক বেশি এগিয়ে। এই বৈজ্ঞানিক দক্ষতা অর্থাৎ ওই রাষ্ট্রে বসবাসরত যেসব জনসাধারণ রয়েছে তাদের যে সায়েন্টিফিক অ্যানালিটিক্যাল পাওয়ারটা আসলে কতটুকু, তারা কতটুকু উৎপাদন বাড়াতে পারে, এটা জাতীয় শক্তি একটা বড় উপাদান হিসেবে কাজ করে যাচ্ছে। এরপর একটা জাতি শক্তিশালী হওয়ার 6 নম্বর যে উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে সরকারি সংগঠন এবং প্রশাসন। প্রশাসনটা কি? প্রশাসন হচ্ছে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যে সংঘবদ্ধ প্রচেষ্টা, সেটাকে আমরা বলছি প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন। সবসময় এই প্রশাসন সংঘবদ্ধভাবে কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে সাধন করার নিমিত্তে পরিচালিত হয়ে থাকে। এখানে বিষয় হচ্ছে শুধু প্রশাসন না, সরকারি অনেক সংগঠন রয়েছে যারা এই শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে বিষয় হচ্ছে সেই দেশের প্রশাসন কিভাবে চলছে, সেখানকার প্রশাসনটা, সেখানে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, ট্রান্সপারেন্সি আছে কিনা, সেখানে জনগণের পার্টিসিপেশন আছে কিনা, সেখানে রুল অফ ল আছে কিনা। সুতরাং অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি ইজ এ মেজর ফ্যাক্ট। এই যে সরকারি সংগঠন এবং যে প্রশাসন রয়েছে, ভ্যান্ডাইক বলছে যে এই যে সরকারি সংগঠন এবং যে প্রশাসন, এই প্রশাসন যদি স্বচ্ছ, কর্মমুখী এবং জনকল্যাণে পরিচালিত হয় তবে জাতীয় শক্তির ক্ষেত্রে অনেকখানি তাদেরকে এগিয়ে নিয়ে সম্ভব হয়। সুতরাং আমরা এটা বলবো যে যে দেশের সরকারি সংগঠন এবং প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, জনগণের কল্যাণে তারা কাজ করতে পারে, সেটাকে বলছে যে জাতীয় শক্তির উপাদান হিসেবে অগ্রগণ্য হবে। এরপর শক্তির 7 নাম্বার যে উপাদানের কথা উনি বলেছেন সেটা হচ্ছে ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা। কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম, একটা দেশের সার্বিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন। যেই দেশের অর্থনীতি যত বেশি ঊর্ধ্বে সেই দেশের সার্বিক ব্যবস্থাপনাও কিন্তু তত বেশি তুঙ্গে। একটা দেশের অর্থনীতি সেই দেশের জনগণের জীবন ধারণের মান যেটা রয়েছে সেই মান যেমন নির্ধারণ করে, সেই দেশ কতটুকু সামনে যাবে সেটাও কিন্তু অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আবার ওই দেশের রাজনীতিকেও কিন্তু অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সুতরাং যেই দেশের মাথাপিছু আয় বেশি, তাদের আমদানির পরিমাণ কম, রপ্তানির হারটা অনেক বেশি, সেই সকল দেশের শক্তিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমদানিমুখী যে মনোভাবটা রয়েছে সেটা একটা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। সুতরাং আমরা এটা বলবো বা
ভ্যান ডাইক এটাই বলতে চাচ্ছেন যে অর্থনৈতিক ব্যবস্থা যে দেশের যত বেশি উন্নত বা যে দেশের ইকোনমিক সিস্টেম যত বেশি উন্নত সেই দেশটা শক্তি অনেক বেশি। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, চীন রয়েছে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা অনেক ভালো। সাম্প্রতিক সময়ে যে বৈশ্বিক সংকট চলছে সেই সংকটে বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ রয়েছে যাদের কোনো সমস্যার সৃষ্টি এখনো পর্যন্ত হয়নি, তারা সুন্দর মতো চলতে পারছে, কারণ তাদের অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক সেভাবে গড়ে তোলা হয়েছে, তাদের রিস্ক ম্যানেজমেন্টটা সুন্দরভাবে রয়েছে। সুতরাং এই যে ব্যবস্থাটা রয়েছে, ইকোনমিক সিস্টেমটা জাতীয় শক্তির একটা বড় উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি জাতি শক্তিশালী হওয়ার 8 নাম্বার যে কারণের কথা ভ্যান ডাইক বলেছেন সেটা হচ্ছে সামরিক অবস্থান। একটা দেশের একটা বড় শক্তি হচ্ছে সামরিক শক্তি। সামরিক শক্তির সফলতার উপরে সেই দেশের সফলতা নির্ভর করে। বাইরের দেশগুলোতে তার ভাবমূর্তি উজ্জ্বল করে। যেই দেশের সামরিক ব্যবস্থা যত বেশি উন্নত সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাও তেমন ভালো, রাজনৈতিক ব্যবস্থাও তেমন ভালো, সর্বোপরি সেটা তাদের শক্তিশালী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামরিক অবস্থাটা হচ্ছে যে আমার দেশের যে সামরিক সিস্টেমটা রয়েছে অর্থাৎ সামরিক যে বাহিনীটা রয়েছে সেটা সেনা হতে পারে, নৌ হতে পারে, বিমান হতে পারে, কোস্টগার্ড হতে পারে, অর্থাৎ যে সামরিক বাহিনী যেটা রয়েছে সেটার ভাবমূর্তি বাইরের দেশে কেমন, তাদের গ্রহণযোগ্যতা কেমন বা তাদের ভূমিকাটা ফলপ্রসূ কিনা, এই বিষয়গুলো। চীন সামরিক দিক থেকে অনেক বেশি এগিয়ে। বিশ্ব ব্যবস্থাতে সামরিক দিক থেকে 1 নম্বরে বা টপে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অতুলনীয় সামরিক ব্যবস্থা তাদের। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের গণ্ডি বেরিয়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন দেশেও মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কিন্তু নিয়োজিত আছে। সুতরাং এই সামরিক অবস্থানের কথা যেটা আমরা বলছি সেই সামরিক অবস্থানটাও কিন্তু শক্তির একটা বড় উপাদান। এরপর 9 নম্বর যে উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে ধ্যান ধারণা। অর্থাৎ একটা রাষ্ট্রে বসবাসরত জনগণের মেন্টালিটিটা কি, তাদের কনসেপ্টটা কি, তাদের চিন্তা ভাবনাটা কি, অর্থাৎ তারা সেই রাষ্ট্রকে নিয়ে কি ভাবছে, তারা অনেক বেশি দেশপ্রেমিক কিনা, বা তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কিনা, বা তারা দুর্নীতির সাথে লিপ্ত কিনা। এই যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণাটা যদি জনকল্যাণমুখী হয় বা দেশপ্রেম বা ঐক্যবোধের ভিত্তিতে গঠিত হয় তাহলে সেই দেশ অনেক বেশি শক্তিশালী হবে, এই কথা বলছেন ভ্যান ডাইক। এরপর 10 নম্বর যে উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে গোয়েন্দা বা গুপ্তচর বিভাগ, আমরা যেটাকে বলছি সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটাকে বলি, বা সেই দেশের যে গোয়েন্দা বিভাগটা যত বেশি উন্নত, যারা অপরাধ দমনে যত বেশি দক্ষ, অর্থাৎ সেই দেশের গোয়েন্দা বিভাগ কত বেশি তৎপর, এটা জাতীয় শক্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা দেশের যে বাহিনীগুলো রয়েছে তাদের ভিতরে, অর্থাৎ সেই রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা করা বলি বা আইন শৃঙ্খলা রক্ষা করা বলি বা অপরাধ দমন বা সন্ত্রাস দমনের ক্ষেত্রে কিন্তু এই গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্শ্ববর্তী দেশ ভারতে যে তাদের যে সিস্টেমটা রয়েছে, তাদের যে গোয়েন্দাগুলো রয়েছে, তাদের র রয়েছে, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়েছে, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই রয়েছে, যারা অনেক বেশি তৎপর। এই সকল দেশে গোয়েন্দা বিভাগ যত বেশি উন্নত তাদের শক্তি তত বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই যেটা রয়েছে সেটা বিশ্বের অতুলনীয় একটা বাহিনী সেখানটা রয়েছে, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভারতের র রয়েছে। সুতরাং বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এখানকার যে সিআইডি রয়েছে বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সেটা কিন্তু তাদের তুলনায় এখনো অনেক ছোট। সুতরাং এটা বলতে চাচ্ছি যে যে দেশের গোয়েন্দা বা গুপ্তচর বিভাগ যত বেশি ভালো বা শক্তিশালী, সেই দেশ জাতীয় শক্তির ক্ষেত্রে যেমন এগিয়ে যাচ্ছে, সেই দেশ আবার বিশ্বের কাছে একটি শক্তিশালী দেশ হিসেবে পরিগণিত কিন্তু হচ্ছে। এরপর 11 নাম্বার যে গুরুত্বপূর্ণ উপাদানটা রয়েছে সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। লিডারশিপ কি তোমরা জানো? লিডারশিপের বাংলা হচ্ছে নেতৃত্ব। লিডারশিপটা লিড থেকে এসেছে, যার অর্থ চালনা করা,
পরিচালনা করা, সামনের থেকে কোনো কিছু চালানো। এই নেতৃত্ব যিনি দেন তাকে আমরা বলি নেতা। আর নেতার যে গুণাবলী রয়েছে, নেতার সেই গুণাবলীটাই হচ্ছে নেতৃত্ব। এখন যে নেতৃত্ব দিচ্ছে তার গুণাবলীটা কতটুকু, সে অ্যাকাউন্টেবল কিনা, সে ক্রাফটেড কিনা, তার মেন্টালিটি জনকল্যাণমুখী কিনা, বা সে অর্থ আত্মসাৎ করছে কিনা, বা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আলোচ্য বিষয়। এখানে যিনি নেতৃত্ব দিবেন, সেই নেতৃত্ব দানের ক্ষমতা যত বেশি দক্ষ, সেই দেশের জাতীয় শক্তিও তত বেশি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, ভারতের মহাত্মা গান্ধীর নেতৃত্ব দেখেছি, নেলসন ম্যান্ডেলার নেতৃত্ব দেখেছি, আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব দেখেছি, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দেখেছি, যেগুলোকে আমরা বলছি ক্যারিসমেটিক লিডারশিপ। সুতরাং এই ধরনের নেতৃত্ব যারা আছে, এই নেতৃত্বের দক্ষতা যত বেশি হবে জাতীয় শক্তির ক্ষেত্রে, সেই দেশ তত বেশি এগিয়ে যাবে। 12 নম্বর এবং সর্বশেষ যে উপাদানের কথা বলেছেন সেটা হচ্ছে সামরিক ব্যবস্থা, যেটা আগের আলোচনায় কিছুটা এসেছে। সামরিক সিস্টেমটা কেমন, তারা কত বেশি ডিসিপ্লিন, বা তারা ওয়েল ডিফাইন্ড কিনা, বা ওয়েল ডেকোরেটেড কিনা, এই বিষয়গুলো। অর্থাৎ একটা রাষ্ট্র সামরিক দিক থেকে যত বেশি এগিয়ে, অর্থাৎ যে তারা সামরিক শক্তি যত বেশি দেশপ্রেমিক, বা দেশের ক্ষেত্রে নিজেদেরকে উৎসর্গ করার মানসিকতা কতটুকু রয়েছে, বা তারা কতটুকু সুশৃঙ্খলভাবে দেশটাকে সামনে নিয়ে যেতে চায়। একটা দেশের সামরিক ব্যবস্থা যত বেশি ভালো, সেই দেশ জাতীয় শক্তির ক্ষেত্রে তত বেশি এগিয়ে যাবে। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ভ্যান ডাইকের শক্তির উপাদান। অর্থাৎ একটি জাতি শক্তিশালী হওয়ার পেছনে ভ্যান ডাইক 12টা উপাদানের কথা বলেছেন। সেই 12টা উপাদানের কথা আমরা আলোচনা করলাম। যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। দেখা হবে সামনের ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে, বাসায় থাকবে এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।